This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি ঘিরে রাজ্যের নানা প্রান্তে হয়রানির ছবি। কেন হয়রানি? বয়স্ক, অসুস্থদের কেন পর্যাপ্ত ব্যবস্থা না করেই শুনানি শুরু? বয়স্কদের কেন আসতে হবে শুনানি কেন্দ্রে? কেন বাড়ি গিয়ে বয়স্কদের শুনানি নয়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। আপনারা জানেন যে এসআইআর এর হিয়ারিং চলছে, শুনানি চলছে এবং বিভিন্ন জায়গা থেকে বয়স্ক মানুষ যারা রয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা প্রবীণদের হয়রানির ছবি উঠে আসছে। পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, কাটোয়া, বিভিন্ন জায়গা থেকে চণ্ডীতলা, হুগলি, চুচুড়া, বিভিন্ন জায়গা থেকে বয়স্কদের হয়রানির ছবি উঠে আসছে। কারোর বয়স 109 বছর, কেউ বা 108 বছরের বৃদ্ধা, কারোর বয়স 85 বছর। আর এখানেই উঠে আসছে একাধিক প্রশ্ন যে কেন তাদেরকে সেই হিয়ারিং সেন্টার পর্যন্ত আসতে হচ্ছে এই প্রবীণ মানুষদের, এই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের। আর এই যে বিভিন্ন জায়গায় যেখানে হিয়ারিং চলছে, শুনানি চলছে, বয়স্করা যারা রয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন, তাদের সে হয়রানির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বেহালার পর্ণশ্রী, সেখানেও সে একই রকম ভাবে এই বৃদ্ধ বৃদ্ধাদের হয়রানির ছবি উঠে আসছে। পা ফুলে রয়েছে অসুস্থ এই বৃদ্ধা, দেখুন সেই ছবি। তা সত্ত্বেও তাকে আসতে হয়েছে শুনানিতে। 2002-এর যে তালিকা, তাতে নাম ছিল, তাতে নাম থাকা সত্ত্বেও শুনানিতে তলব করা হচ্ছে, এমনই দাবি অসুস্থ ঝর্ণা দত্ত। শুনুন। হিয়ারিং এ কেন ডাকলো আপনাকে? তা তো বলতে পারবো না। যারা নাকি 2002 সালে দেয়নি তাদের ওই তো বললো, বাড়ি গেছিল শনিবার দিন 25 তারিখে ইয়ে বলে এলো আর কাগজ টাগজ দিয়ে আমার কতটা অসুবিধা হচ্ছে এখানে আসতে? আমার একটু অসুবিধা, এই রিক্সা ওঠা নামা ধরি করতে হয়। যাদের সত্যি সত্যি কোনো ডকুমেন্টস নেই তাদের নো ম্যাপিংয়ে ফেলা হয়েছে, তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু যাদের ডকুমেন্টস আছে 2002 সালের, তারা ভোটার লিস্টের ডিটেলস দিয়েছে, তারপরেও কেন ইলেকশন কমিশনের এরকম গাফিলতি বা ভুলগুলো হচ্ছে যে তাদেরকে আবার মানে একটা হ্যারাসমেন্ট, শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতি, বিএলওরা ভুল করার জন্য তাদেরকে এখানে আসতে হচ্ছে। নামের বানানে ভুল, তাই শুনানিতে হাজিরা দিতে হলো বৃদ্ধকে। 82 বছর বয়সে এই শীতের মধ্যেও জবুথবু অবস্থায় কোনো রকমে শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধ। ভবানীপুরে অসুস্থ বৃদ্ধকে এসআইআর এর শুনানির জন্য অসুস্থ শরীরেও হাজিরা দিতে হলো। নামের বানানে এসছে ভুল, আর সেই কারণে তার কাছে গিয়েছে নোটিশ। 82 বছর বয়স, মনা কুমার আমি দেখতে পাচ্ছি, তিনি বসে আছেন এবং তার মেয়ে তাকে নিয়ে এসছেন। ওই একটা এমনি সিলি মিস্টেক, একটা ফোন এসেছিল আপনার কাছে, সেই নথিপত্র কি আজকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আর নথিপত্র নিয়ে আসা হয়েছে এবং দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ, তিনি ধীরে ধীরে হেঁটে আজকে এতটা দূরে এসছেন এবং ভবানীপুর গার্লস যে স্কুলে, সেখানে এসে তিনি সেই নথিপত্র জমা দেবেন। এবং তার যে মেয়ে জানালেন যে ফোন এসেছিল এবং ওই জন্য নথিপত্র নিয়ে আসার পরেই কিন্তু তার যে নামের ভুল, যেখানে বলা হচ্ছে যে ও আর এর এই ডিফারেন্সের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই মতো বয়স হলেও তাকে আসতে হয়েছে। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এরকম আরো একটা শুনানি কেন্দ্র যেখানে একজন অশক্ত মানুষকে হাজিরা দিতে হয় আজকে শুনানি কেন্দ্রে। বেলতলা গার্লস স্কুল, সেখানে যিনি হাজির হন 85 বছরের ওপর বয়স, অশক্ত শরীর নিয়ে আজকে শুনানিতে তাকে ডাকা হয়েছিল, তিনি হাজির হয়েছেন। এই ভোগান্তির ছবি, প্রবীণদের, অশক্তদের, অসুস্থদের এই ভোগান্তির ছবি দেখা গিয়েছে আজ বিভিন্ন জায়গা থেকে, যার মধ্যে একটি এই বেলতলা গার্লস স্কুল। ভোটের কাগজের জন্য ভদ্রমহিলা গিয়েছিল, ছবি টবি দুদিন এক সপ্তাহ আগে তুলেছে, ফের পরশু দিনে গেছিল, বলে তোমাকে যেতে হবে ডিসই দিতে, এই কাগজগুলো দিয়েছে। আমি বললাম মা আমি তো হাঁটতে পারি না, বলে না তোমাকে যেতেই হবে ডিসই দিতে। চেক টেকনিক বেশি নেওয়া হয় না, বাঁদিকের পা এইটা পড়ে গেছিল, তো ওই হাঁটুটা একটু লেগেছিল, বেশি যন্ত্রণা করেনি, 1 মিনিট।
সব থেকে বেশি অসুবিধা কারা পড়েছে জানেন তো? বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা। এরপর দেখাবো আপনাদের কাটোয়ার ছবিটা। সেখানে 109 বছরের বৃদ্ধা কোনো ক্রমে নাতির সাহায্যে ভ্যানে চাপিয়ে সেই বৃদ্ধাকে নিয়ে আসতে হয়েছে এসআইআর এর শুনানির জন্য। যেখানে 85 বছরের ঊর্ধ্ব তাদের জন্য বাড়িতে হিয়ারিং এর ব্যবস্থার কথা ছিল কমিশনার, সেখানে পরিবারের অভিযোগ তা সত্ত্বেও কেন বৃদ্ধাকে শুনানিতে ডাকা হলো? এই প্রবল হয়রানিতে ক্ষুব্ধ পরিবার। বাড়িতে যায় নাই কেন কি জানি, বাড়িতে ভোট নিয়ে আসে, বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। বয়স্ক লোক যারা আছে তাদের হচ্ছে বাড়িতে যাওয়ার প্রভিশনটা ইলেকশন কমিশনার রেখেছে। যারা যদি না আসতে পারে তাদের হিয়ারিং নোটিশ আছে, সে নাও আসতে পারে এইখানে, তার বাড়িতে আমার বিএলওরা যাবে, যে সেখান থেকে তাদের ডকুমেন্টস আপলোড করে অফিসে রিপোর্টিং করবে। ঠিক যেরকম আমার সহকর্মী দীপ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছিল যে এই যে এসআইআর এর শুনানি চলছে, এই শুনানিতে চরম ভোগান্তির মুখে পড়ছেন বৃদ্ধ বৃদ্ধারা। এই যেমন ধরুন গোঘাটে, সেখানে যিনি পঞ্চায়েত প্রধান তিনি তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে গিয়েছেন এই এসআইআর এর শুনানিতে। হাজির হয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ভুলের কারণেই তাদের এই হয়রানি, এমন অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। ইংরেজ আমলের পর্যন্ত ডকুমেন্টস আছে এই আমাদের প্রধানের বাবার, কারণ তিনি পাণ্ডুগ্রামের দীর্ঘ দিনের বাসিন্দা। তার পূর্বপুরুষরাই এই গ্রামের শ্যামবাজার পঞ্চায়েতের বাসিন্দা, তারা স্থায়ী বাসিন্দা। কি করে তাদের নাম থাকতে পারে না, তাদেরকে কি করে হিয়ারিং এটাকে, এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এসআর এই শুনানিতে প্রবীণদের যে ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তির অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিনিধিরা আজকে সিইও দপ্তরে যান। আর রীতিমতো সেখানে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন পার্থ ভৌমিক ছিলেন সেই প্রতিনিধি দলে। সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে তার বাদানুবাদ শুরু হয়। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না সিইওকে সরাসরি বললেন পার্থ। আপত্তির কথা কমিশনকে না জানালে ফের আসবো হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ। উনি আমাদের কথা দিয়েছেন, উনি আজকেই যেদের ডিসক্রিপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন বিএলও 2 সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন। আর আমরাও বলে দিয়েছি আমাদের বিএলও 2দের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসা, এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়ি থেকে নামটা তোলা যায়। হিয়ারিংয়ের ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন, এবং মানে ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি বলেছেন আমাদের সিইও সাহেবের সাথে কথা বলবেন। আমরা অনুরোধ করেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো। তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব। এই মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রাখবো। দিনভর আপনাদের দেখিয়েছি কিভাবে বয়স্ক প্রবীণ ভোটার যারা তাদের হয়রানির অভিযোগ দিকে দিকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। এবার পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের একাধিক নয়া সিদ্ধান্তের কথা। জানি রাখি আপনাদের, যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, যাদের বয়স 85 বছরের বেশি, যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য হিয়ারিংয়ের বিশেষ ব্যবস্থা। অসুস্থ বয়স্ক বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। তবে যাদের বয়স 85-র কম তাদের ছাড় নয়, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আজকে হিয়ারিংয়ের তৃতীয় দিন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ আসার পর অবশেষে কমিশনের বড় পদক্ষেপ। বলা হতো 85 তারা আর কিন্তু হিয়ারিং এর জন্য বাড়িতে। শ্রাবন্তী, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা যায়। আরও একবার দর্শকদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে অবশেষে একাধিক বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অসুস্থ
বয়স্ক, যাদের বয়স 85-র বেশি এবং যারা বিশেষভাবে সক্ষম, সেক্ষেত্রে বাড়িতেই শুনানি হবে এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তবে 85-র কম বয়সীদের ছাড় নয়, এমনটাই এখনো পর্যন্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে, আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, কমিশনের বড় পদক্ষেপ। আর একবার জানাবো আপনাদের, যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, যাদের বয়স 25 বছরের বেশি, যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য বাড়িতেই শুনানির সিদ্ধান্ত কমিশনের। তবে 85-র কমে বয়সে ছাড় নয়, এমনটাই কমিশন জানিয়েছে। আপনাদের যে ছবি আমরা দিনভর দেখাচ্ছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কোনো বৃদ্ধা, তার বয়স 109 বছর, ভবানীপুরের একজন বৃদ্ধ, তার বয়স 85 বছর, এদের প্রত্যেককে ফিজিক্যালি শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে। জবুথবু অবস্থায়, হাঁটতে পারছেন না, তারা আসছেন হিয়ারিং সেন্টারে। তারা অভিযোগ করছেন যদি বাড়িতে কেন শুনানির ব্যবস্থা নয়। আর সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ। কমিশন জানিয়ে দিল, যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, 85 বছরের বেশি যাদের বয়স, তাদের জন্য বাড়িতেই হিয়ারিং হবে। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বিষয় জানাবেন। সিজার, দেখো, আজকে এই যে শুনানি শুরু হওয়ার পরে 3 দিন কেটে গেল, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সামনে আসছে, তারপরেই কিন্তু কমিশন অর্থাৎ সিইও দপ্তর থেকে এই খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই ঘোষণা করা হয়েছিল 85 বা তদূর্ধ্ব যাদের বয়স, তাদের জন্য বাড়িতে গিয়ে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকেও দেখা গেল বৃদ্ধারা আসছেন এবং অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন, এবং তারপরেই কিন্তু দেখা গেল সন্তান সম্ভবা যারা হাসপাতালে ভর্তি, তাদের জন্য কমিশন নির্দেশ দিল যে তারা সুস্থ হয়ে ফিরলে তাদের বাড়িতে গিয়ে তাদের শুনানি হবে। 85 বছরের ওপর যারা, তাদের জন্য বাড়িতে গিয়ে শুনানি হবে। বিশেষভাবে সক্ষমদেরও কোনোভাবে শুনানিতে আসতে হবে না, তাদেরকেও শুনানি হবে বাড়িতে গিয়ে। এবং অন্যদিকে শুনানি কেন্দ্রের যে নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা উঠছে, আজকে দেখা গেল বেশ কয়েকটা জায়গায়, অন্তত রাজ্যের 4টে জায়গায় BLA-2 কেন ঢুকতে পারবে না সেই নিয়ে রাজনৈতিক নেতাদের যে তর্কাতর্কি, বাদানুবাদ, তার জেরে শুনানি বেশ কিছুক্ষণ বন্ধ রইল। সেই কারণে ডিজি এবং সিপিকে নির্দেশ দেওয়া হলো, রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো শুনানি কেন্দ্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য। এবং এই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হলো, BLA-2 এর দাবি যতই করুক না কেন শাসক দল যে তাদের ঢুকতে দেওয়ার জন্য সেই আবেদন কিন্তু কর্ণপাত করছে না কোনোভাবেই কমিশন। BLA-2 ঢুকতে দেওয়া হবে না, এবং এই নিয়ে যদি ফের গন্ডগোল হয় তাহলে শুনানি বন্ধ করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে কমিশন। আরো গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা এই শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। আমরা এর আগে দেখেছিলাম কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল 2010 সাল পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেট, তার পরবর্তী সেই ওবিসি সার্টিফিকেট আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেটা আদালতকে খুব দ্রুত সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনারা অভিযোগ তুলেছেন, আমরাও দেখিয়েছি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বৃদ্ধা প্রবীণ ভোটাররা তারা অভিযোগ করছিলেন এই প্রবল ঠান্ডার মধ্যে অসুস্থ শরীর নিয়ে কেন তাদের শুনানি কেন্দ্রে ফিজিক্যালি যেতে হবে। এবার নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিল, 85 বছরের বেশি যাদের বয়স, যারা সন্তান সম্ভবা, যারা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাদের বাড়িতে গিয়েই শুনানি হবে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। নির্বাচন কমিশন কি প্রত্যেক দিন সকালে উঠে মাথায় হাত দিয়ে ভাবে আচ্ছা কি করা যায়? তাদের কোনো স্থায়ী সিদ্ধান্ত নেই। এক অদ্ভুত তুগলকি কাজ চলছে। আজকেও আপনি বলুন তো, 85 বছরের বৃদ্ধদের শুনানিতে যেতে অসুবিধে হবে কি সন্তান সম্ভব মাদের যেতে অসুবিধে হবে, এটা আজকে বুঝতে হবে? আজকে নতুন করে বলতে হবে দেখে যে সত্যি তো কষ্ট হচ্ছে? এটা সাধারণভাবে প্ল্যানিং এর সময় তাদের মনে হবে না? আর এই যখন আপনার সঙ্গে কথা বলছি, তখন আমি আরো একটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনারা বারবার বলছেন BLA-2 দের স্বচ্ছতার জন্য হিয়ারিং এর সময় থাকতে দিতে হবে। আজকে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল, BLA-2রা হিয়ারিং এর সময় থাকতে পারবেন না। যদি প্রয়োজন পড়ে, ঝামেলা হয়, তাহলে হিয়ারিং বন্ধ করে দেওয়া হবে। আপনার প্রতিক্রিয়া? আরে নির্বাচন কমিশন কি থ্রেট করছে? হিয়ারিং বন্ধ করে দেওয়া হবে, বাতিল দিতে পারবে উইদাউট হিয়ারিং? ক্ষমতা আছে তাদের?
দায়িত্ব হচ্ছে সকলের নাম ঢুকিয়ে ভোটার লিস্ট তৈরি করা। এ কি সরকারি ব্যাপার নাকি? নির্বাচন কমিশনের জন্য আলাদা নির্দেশনামা রয়েছে। দায়িত্ব মানুষের বন্ধু হিসেবে গণতন্ত্র রক্ষার জন্য একটা সঠিক ভোটার লিস্ট করা। এরা তো শুধু হুমকি দিয়ে যাচ্ছে, বন্ধ করে দেবো হিয়ারিং, বাদ দিয়ে দেবো। এটা কি নির্বাচন কমিশনের কাজ? তারা তো মানুষের বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবে, এরা তো করছে আতঙ্কের পরিবেশ। বুঝতে পারছি আমি আরো একটা কথা, অনেক ধন্যবাদ আপাতত আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি শঙ্করবাবুর কাছে প্রশ্ন করবো। শঙ্করবাবু, দিনভর আমরা যে ছবি, অনেকগুলো খণ্ডচিত্র বাংলা জুড়ে দেখাচ্ছিলাম, কোথাও 109 বছরে বৃদ্ধাকে ফিজিক্যালি যেতে হচ্ছে হিয়ারিং সেন্টারে, অনেক গুচ্ছের অভিযোগ আসছিল। অবশেষে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিল 85 বছরের বেশি যাদের বয়স, যারা সন্তান সম্ভবা, যারা বিশেষভাবে সক্ষম, তাদের হিয়ারিং কিন্তু বাড়িতেই হবে। আপনার প্রতিক্রিয়া? প্রথমত এই সিদ্ধান্ত বাস্তবোচিত এবং পরিস্থিতি সাপেক্ষে। ঘটনাচক্রে এসআইআর এর মতন একটি প্রক্রিয়া যখন শুরু হয়েছে আমাদের রাজ্যে, মূলত এটাকে বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল একটা আতঙ্ক এবং বিভ্রান্তির পরিস্থিতি তৈরি করেছে। এসআইআর শুধু পশ্চিমবঙ্গে নয়, আমার ধারণা 12টি রাজ্যে যেখানে হচ্ছে সেখানেও এই একই বয়সের মানুষজন আছেন, সন্তান সম্ভবা রয়েছেন, বিশেষভাবে সক্ষম ইত্যাদি রয়েছেন। রাজনৈতিক দলগুলির কাজ হচ্ছে পরিস্থিতিটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে প্রত্যাশা করা পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে। তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা, এসআইআর বিরোধিতা করার কোনো অধিকার আছে কিনা, যারা 2011 থেকে 2025 অব্দি এক পরীক্ষার দুর্নীতি নিয়ে যা তারা করেছেন, তাদের কি সত্যি এসআইআর নিয়ে আঙুল তোলবার মতন অধিকার তাদের কোথাও রয়েছে কি? এই প্রশ্ন মনে হয় সারা পশ্চিমবঙ্গ। প্রতিক্রিয়ার জন্য নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 365 দিনই হবে মা দুর্গার আরাধনা। হিটকো তত্ত্বাবধানে দুর্গাঙ্গনের জন্য ধার্য হয়েছে 261 কোটি 99 লক্ষ টাকা। আর যেরকম বলছিলাম যে 365 দিনই মা দুর্গার আরাধনা হবে দুর্গাঙ্গনে, দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবে। দুর্গা অঙ্গন ঘিরে প্রচুর কর্মসংস্থান হবে, শিলান্যাস করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডার আশা করি হয়ে গেছে, দ্বিবেদী ফাইনাল হয়ে গেছে, এখন কাজ শুরুর পালা। আজকে তাই ভালো দিন ছিল, ভালো দিন দেখে শুভ কাজ শুরু করতে গেলে, মাতৃ পূজা করতে গেলে একটু ভালো দিন দেখে নিতে হয়। আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারে নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। এসআইআর শুনানির মধ্যেই আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সন্ধ্যে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক। সেদিনই আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন অমিত শাহ। নিউ টাউনের হোটেলে আরএসএস এর সঙ্গে শাহের বৈঠক হবে। সাংবাদিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক। মন্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বুধবার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন তিনি। নজরে 26 ভোট, দফায় দফায় বৈঠক করবেন অমিত শাহ। আজ সন্ধ্যায় বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ঠাসা কর্মসূচি রয়েছে তার। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহর বৈঠক। আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন তিনি। আর এদিকে তারপর বুধবার তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে তার পুজো দেওয়ার কথা রয়েছে। এদিকে আগামীকাল সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।